আসসালামু আলাইকুম। আমরা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা একটু জানাও প্লিজ। একটু একটু রেসপন্স করো। একটু রেসপন্স করো। ক্লিয়ার আছে তাই না? আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করব হচ্ছে আমরা লাস্ট শেষ করছিলাম কোথায় একটু বলতে পারবা কিনা? আমরা মস্তিষ্ক দিয়ে হয়তো বা শেষ করেছিলাম। একটু লিখে বলো। হৃৎপিণ্ড বা হার্ট। আমরা যদি সবাই একটা ছবি আঁকবো, একটু দেখে নাও। সবাই আমরা একটা ছবি আঁকবো একসাথে, একটু দেখে নেবে। সব আমরা একটু লিখবো বাম অলিন্দ। বাম অলিন্দ। বাইকাসপিড কপাটিকা বা ভালভ। বাম নিলয়। ধমনী। এটা হলো ডান অলিন্দ। শিরা। আমরা এটা ছোট করে যদি লিখি, শিরা। ট্রাইকাসপিড কপাটিকা ডান নিলয়। আমাদের বোর্ডের আঁকা চিত্রটুকু শেষ হয়েছে কিনা একটু জানাতে। যেটুকু আমরা বোর্ডে আঁকলাম সেই সম্পর্কে মোটামুটি আমাদের আঁকা শেষ কিনা। এটাকে আমরা বলি হলো হৃৎপেশি। হৃৎপেশি হলো বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। একটু খেয়াল করতে হবে খুব মনোযোগ দিয়ে। ওকে।
এটাকে আমরা বলি হলো পালমোনারি শিরা। আসলে কিভাবে আমাদের কাজটা হয় আমাদের দেখতে হবে। এখান থেকে আসে হলো অক্সিজেন যুক্ত রক্ত, এখান থেকে সে অক্সিজেন যুক্ত রক্ত আসে, এখান থেকে চলে যায় সে অক্সিজেন যুক্ত রক্ত, পরে এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঢুকতে এখানে শিরা দিয়ে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে, এবং সেটা আমাদের পরবর্তীতে পালমোনারি ধমনী দিয়ে বেরিয়ে যাবে। একটু দেখো খেয়াল করে আমাদের যেটুক বোর্ডে লেখা হয়েছে প্লিজ একটু বলতে হবে আমাদের সময় লাগবে নাকি আমাদের শেষ হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি তোমাদের বলে রাখি, হ্যাঁ, আমাদের বুকের অঙ্কীয় দিকে অর্থাৎ বাম পাশে আমাদের মূলত এই হৃৎপিণ্ডটা থাকে, এবং মনে রাখতে হবে বাম পাশে থাকে হৃৎপিণ্ডের 60%, আর এই ডান পাশে থাকে হলো 40%। এই জন্য আমরা বলি যে হৃৎপিণ্ড আছে বুকের বাম পাশে। শেষ কিনা বলো? আঁকা কি শেষ হয়েছে? ওকে, থ্যাংক ইউ, একটু রেসপন্স করতে হবে। তাহলে চিত্রটা আমাদের খাতায় থাকলো, আমরা জাস্ট এখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নেব। সবাই লেখো প্রশ্নাবলী। পড়া হবে জ্যামিতির মতো, চিত্র আছে, চিত্র দেখে দেখে কি কি জানতে পারবো। নাম্বার 1, মানুষের আদি অঙ্গ। লিখে ফেলাম মানুষের আদি অঙ্গ, যা রক্ত পাম্প বা সরবরাহ করে থাকে। তাহলে মানুষের আদি অঙ্গ যা রক্ত পাম্প বা সরবরাহ করে থাকে, এটির প্রায় হৃৎপিণ্ড। প্রশ্নগুলো কার নিয়ে? হার্ট নিয়ে। তাহলে এটি প্রায় 300 গ্রাম। 3 নম্বর, হৃৎপিণ্ডের আবরণ বা পর্দাকে আমরা বলি হলো পেরিকার্ডিয়াম। মনে রাখার টেকনিক কি? পেরি মানে বাইরের, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়াম, ক্লিয়ার? 4 নম্বর, হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে বা চেম্বার থাকে। কি কি? আমরা সবাই জানি বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। ভালো করে বলুন। 5 নম্বর, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের সাউন্ড, ভালো করে শুনবো, হৃৎপিণ্ডের সাউন্ড মোট 4 ধরনের। মোট 4 ধরনের।
একটু বুঝাই বললে বুঝবো। এখানে ভালো করে শুনবা, এই 4 ধরনের মধ্যে হলো প্রধানত 2 ধরনের, আর অস্বাভাবিক অবস্থায় 2 ধরনের। তাহলে 4 ধরনের মধ্যে প্রধানত 2 ধরনের আর অস্বাভাবিক অবস্থায় 2 ধরনের। কিরকম? একটা নাম হলো S1 মানে সাউন্ড 1 যাকে আমরা বলি লাভ, S2 যাকে আমরা বলি ডাব, আরেকটা হচ্ছে S3, একটা আছে S4। এই হলো 4টা। তাহলে S1 হলো লাভ, S2 হলো ডাব, আর হলো তোমার এখানে S3, S4। শুরু থেকে আবার একটু বলি যারা বলেছিলেন, সেটা হচ্ছে আমাদের বুকের অঙ্কীয় দিকে ঠিক 60% বামে 40% ডানে এমন একটা জায়গা আমাদের হৃৎপিণ্ড রয়েছে। হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ। বাম পাশের গুলোকে আমরা বলেছি বাম অলিন্দ উপরে, বাম নিলয় নিচে, ডান পাশে তোমার ডান অলিন্দ এবং ডান নিলয়। আমরা বলেছি যে যখন আমাদের বাম ডান মিলবে না, তুমি খাতাটাকে যদি বুকের সাথে তোমার মিলিয়ে নাও তাহলে কিন্তু মিলে যাবে। এবং আমরা এখানে বলেছি যে বিশুদ্ধ রক্তের সাথে থাকবে ধমনী, আর অবিশুদ্ধ রক্তের সাথে থাকবে শিরা। ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করো, ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করলে আমার জন্য ভালো হবে। একটু দেখো, একটু দেখো, আমি আবারও বলেছি হৃৎপিণ্ডের সাউন্ড হচ্ছে, আমরা বলেছি লাভ, আমরা বলেছি ডাব, S3 and S4। লাভকে বলা হয় S1, ডাবকে বলা হয় S2 মানে সাউন্ড 2। এখন আমরা প্রতিনিয়ত স্বাভাবিক অবস্থায় আমাদের বুকের মধ্যে যদি আমরা মাথা দিয়ে শুনি, তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় এটাকে আমরা কি বলতে পারি? স্বাভাবিক অবস্থায় বা প্রধানত যেটা আমরা বলি, স্বাভাবিক অবস্থায় যেটা দেয়, স্বাভাবিক অবস্থায় বা প্রধানত দেয় 2টা, আর অস্বাভাবিক অবস্থায় দেয় 2টা, সেটা সাধারণত স্বাভাবিক অবস্থায় নয়। আমি কি সাউন্ড নিয়ে কথা ক্লিয়ার করতে পেরেছি? যদি পরীক্ষাতে আসে হার্ট সাউন্ড প্রধানত কয় ধরনের, তাহলে 2 ধরনের। হার্ট সাউন্ড স্বাভাবিক অবস্থায় কয় ধরনের, তাহলে 2 ধরনের। যদি বলে মোট কয় ধরনের, তাহলে কিন্তু 4 ধরনের। বিষয়টা ক্লিয়ার? হার্ট সাউন্ড বিষয়টা ক্লিয়ার কিনা প্লিজ? আমরা একটু রেসপন্স করব যে এখানে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি কিনা। হার্ট সাউন্ড ক্লিয়ার করতে পারলাম? আশা করি পারলাম। এখন আমার যদি পরীক্ষাতে আসে যে পেশি সম্পর্কে যদি আমরা একটু ধারণা দিই, আমরা সবাই জানি পেশি হচ্ছে 3 ধরনের। একটু লিখে নিবা। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে যেটা ইচ্ছা করে নড়ানো যায়। তারপরে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি মানে হলো যেটা ইচ্ছা করে নড়ানো যায় না। আরেকটা হলো হৃৎপেশি। তাহলে পেশি কয় ধরনের? আমরা বলবো 3 ধরনের। আর হৃৎপেশি হচ্ছে বিশেষ ধরনের, বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। কেন এটা বললাম? বিশেষ ধরনের কেন? বিশেষ ধরনের এই জন্য যে সে আমাদের সারাক্ষণই নড়ে। আর অনৈচ্ছিক কেন? আমার ইচ্ছা করে নড়ানোর সুযোগ নেই। আশা করি একটা বিষয়। আর হৃৎপিণ্ড যে আমাদের যে রক্তনালী আছে, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে রক্তনালী কয় ধরনের? এটা আমাদের পরীক্ষাতে অনেক সময় এসেছে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেব রক্তনালী 3 ধরনের। একটা হলো ধমনী, একটা হলো শিরা, একটা হলো কৈশিক জালিকা। কৈশিক জালিকা।
একটু দেখো, তাহলে রক্তনালী যদি কয় ধরনের বলে, তাহলে আমরা বলবো 3 ধরনের। তাহলে ধমনী হলো যেটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, শিরা হলো কার্বন ডাই অক্সাইড রক্ত বহন করে, কৈশিক জালিকা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড উভয়ই বহন করে। তাহলে আশা করি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত হবে না। ওকে, তাহলে এখানে দুইটা প্রশ্ন সমাধান করলাম, একটা হলো পেশি, একটা হলো রক্তনালী। তাহলে পেশি ঐচ্ছিক হলো ইচ্ছা করে নড়ানো যায়, যেমন হাত পায়ের পেশি, যেমন হাত পা, এগুলো আমরা ইচ্ছা করে নড়াতে পারি। কিন্তু যদি আমরা কিডনি বলতাম, হ্যাঁ, কিডনির পেশি চাইলে কিন্তু ইচ্ছা করে নড়ানো যাবে না। আর আমরা হৃদপেশি যেটা বললাম সেটা হলো বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। আমরা কি শেষ করলাম? এখন আমরা যেটা দেখবো সেটা হলো, খুব গুরুত্বপূর্ণ ভাবে দুইটা জিনিস দেখবো, সেটা খুব মনে রাখবো। সেটা হলো আমরা এভাবে মনে রাখবো: ধমনী, ধ্বনি, অক্সিজেন, শিরা, গরিব, কার্বন ডাই অক্সাইড। আরেকটা কথা মনে রাখবো, পালমোনারি বা ফুসফুসীয় যদি বলে, পালমোনারি বা ফুসফুসীয় শব্দের মানে হলো উল্টা বা ব্যতিক্রম। যেমন আমি তোমাকে সহজ বাক্যে যদি বুঝাই, এখন যদি আমাদেরকে বলতো যে পালমোনারি শিরা কি বহন করে, তাহলে একটু খেয়াল করে দেখবা। আবার যদি প্রশ্ন আসতো পালমোনারি শিরা পরীক্ষাতে, তাহলে আমরা কি দাগাতাম? এখানে আমাদের একটা বুদ্ধির খেলা আছে। বুদ্ধির খেলাটা কি? আমরা সবাই জানি হলো শিরা মানে কার্বন ডাই অক্সাইড, আর পালমোনারি মানে হলো উল্টা। তাহলে আলটিমেটলি উত্তর কি হবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। ক্লিয়ার কিনা? আমি আবার একটু সহজ করে বিষয়টা যদি বলি, আমাদের ধরো এরকম দিল যে ফুসফুসীয়, ধরো ফুসফুসীয়, এর স্যার কিভাবে সহজ করে বলবো বলো? ফুসফুসীয় ধমনী দিয়ে পরীক্ষাতে কোন ধরনের রক্ত বহন করে সেটা আসে। আমরা অ্যাজ ইউজুয়ালি জানি যে ধমনী মানে অক্সিজেন, আর ফুসফুসীয় শব্দের মানে হলো উল্টা উত্তর হবে। তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে শুধু ধমনী হলে ধ্বনি অক্সিজেন, শিরা গরিব কার্বন ডাই অক্সাইড, কিন্তু পালমোনারি বললে অ্যাজ ইউজুয়ালি যেটা উত্তর হওয়ার কথা তার উল্টাটা হবে। ক্লিয়ার? মেসেজটা ক্লিয়ার কিনা? আমরা মেসেজটা ক্লিয়ার কিনা? সবাই সবাই প্লিজ, যদি বুঝে থাকো বলো যে স্যার ক্লিয়ার এটা। ক্লিয়ার? এরকম আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, একটু দেখো যে এখানে দেখো তো কয়টা প্রকোষ্ঠ আছে। এখানে কয়টা প্রকোষ্ঠ আছে? 4টা। 1 2 3 4। এই যে 4টি প্রকোষ্ঠ আছে, পরীক্ষাতে প্রশ্ন হবে কাদের 4টি প্রকোষ্ঠ আছে। আমি চিত্র এঁকে এঁকে দেখাচ্ছি কেন? তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে যে 4টি প্রকোষ্ঠ বলতে কি বোঝানো হয়েছে। একটু দেখো, 4টি প্রকোষ্ঠ আছে এরকম কারা? স্তন্যপায়ী যারা আছে, স্তন্যপায়ী, পাখি, কুমির, গুইসাপ, একটু মনে রাখলেই হয়ে যায়। তাহলে স্তন্যপায়ী, পাখি, কুমির, গুইসাপ। স্তন্যপায়ী কারা? যারা বাচ্চাদেরকে স্তন পান করায় বা দুগ্ধ পান করায়, যেমন মানুষ, গরু, ছাগল, ডলফিন, শুশুক, চামচিকা, বাদুড় ইত্যাদি। কিন্তু যদি আমাদেরকে এরকম বলতো, এরকম আছে কাদের? 3টা প্রকোষ্ঠ আছে কাদের?
তিনটি প্রকোষ্ঠ, তিনটি প্রকোষ্ঠ আছে এরকম কে কে আছে? তখন আমাদের অ্যান্সার হবে, ভালো করে শুনবা, হাঙ্গর, ব্যাং, সাপ, ক্যাটল ফিশ, অক্টোপাস, এগুলো। আর মনে রাখতে হবে ক্যাটল ফিশ কোনো মাছ নয়। ক্যাটল ফিশ কি নয়? এটা কোনো মাছ নয়, ভালো করে বুঝবে। ক্যাটল ফিশ এটা মাছ নয়, এটা কি তাহলে? মলাস্কান অ্যানিমাল। এটা একটি মলাস্কান অ্যানিমাল, দ্যাটস মিন খোলকযুক্ত প্রাণী। আমরা যদি এইটুকু একটু খেয়াল রাখি যে তিনটা প্রকোষ্ঠ হবে হাঙ্গর, ব্যাং, সাপ, ক্যাটল ফিশ, অক্টোপাস, এগুলো। পরীক্ষাতে প্রশ্ন আসবে নিচের কাদের দেহে 4টি প্রকোষ্ঠ, কাদের দেহে 3টি প্রকোষ্ঠ, কাদের দেহে 2টি প্রকোষ্ঠ, কাদের দেহে 13টি প্রকোষ্ঠ আছে, এরকম আলোচনা হবে। তাহলে আমরা একটু যদি দেখি কাদের 2টা প্রকোষ্ঠ আছে, একটু যদি খেয়াল করি, আসলে এরকম থাকে মূলত হলো 4টা প্রকোষ্ঠ কাদের থাকে একটু দেখ। ওকে, এরকম 2টি প্রকোষ্ঠযুক্ত আছে কাদের? 2টি প্রকোষ্ঠযুক্ত হার্ট আছে কাদের? 2টি প্রকোষ্ঠযুক্ত হার্ট আছে সকল মাছ, যেমন ক্যাটফিশ, কার্ফিশ, এরকম করে। ক্লিয়ার? তাহলে বিভিন্ন ফিশ গুলো হচ্ছে যাদের আমাদের 2টা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, এবং একটু খেয়াল করতে হবে এদেরকে বলা হয় ভেনাস হার্ট। মাছের হার্টকে বলা হয় কি? ভেনাস হার্ট, কারণ এদের দেহে সর্বদা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। ভেন থেকে, ভেন থেকে মূলত ভেনাস কথাটি এসেছে। তাহলে 13টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের আছে একটু খেয়াল করুন। ঠিক আছে, 13টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। 13টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে আরশোলা বা তেলাপোকা বা ককরোচ বা পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কাদের 4টি, কাদের 3টি, কাদের 2টি, কাদের 13টি প্রকোষ্ঠ রয়েছে। আশা করি ক্লিয়ার। আমরা কি এটুকু ক্লিয়ার? একটু বলো সবাই। আমরা এটুকু ক্লিয়ার আশা করি। একটু দেখো যে হার্ট ডিজিজ কোনগুলো? একটা হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক হচ্ছে হঠাৎ করে হৃৎপিণ্ডের বা হার্টের, হঠাৎ করে হার্ট বা হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। হঠাৎ করে হৃৎপিণ্ডের বা হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে আমরা হার্ট অ্যাটাক বলি। ভালো করে বুঝবো। এখন যদি আমরা একটা জাস্ট ছোট করে চিত্র এঁকে তোমাদেরকে বাস্তব হার্ট অ্যাটাকটা দেখাই, বুঝতে সুবিধা হবে।
এইটুককে আমরা বলি হলো করোনারি ধমনী। আর আমরা সবাই জানি নিচের এটাকে আমরা বলি হৃদপেশি। ২ টা কারণে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক কয় ধরনের? আমরা যদি বলি তাহলে ২ ধরনের। এই যে করোনারি ধমনীতে করোনারি ধমনীতে ৫০ থেকে ৭০% দেখো তো আমরা এটুকু ক্লিয়ার কিনা ভাই? তার মানে হঠাৎ করে হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াকে আমরা হার্ট অ্যাটাক বলি। হার্ট অ্যাটাক ২ ধরনের। করোনারি ধমনীতে ৫০ থেকে ৭০% অক্সিজেন সরবরাহ কমে গেলে হবে অ্যানজিনস, আর হৃৎপেশি নির্জীব হলে হবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমরা কি শুনতে পাচ্ছি? প্লিজ একজন একটু বলো আমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা? শুনতে পাচ্ছি? জি। তাহলে আমাদের এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যে করোনারি ধমনী মানে হৃৎপিণ্ডের নিজস্ব ধমনী। সেখানে অক্সিজেন কমে গেলে হবে অ্যানজিনস, একটা হার্ট অ্যাটাকের নাম। আর হৃৎপেশি নির্জীব হয়ে গেলে একটা হার্ট অ্যাটাক হবে, তার নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কোনো প্রশ্ন আছে কিনা? নাই, থ্যাংক ইউ। তাহলে আমরা কয় মিনিট নামাজের ব্রেকে যাব?
আমরা আসছি কি না একটু রেসপন্স করো, আমরা আসলাম কিনা। এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখন আমরা দেখব সেটা হলো রক্তচাপ। একটু দেখো, রক্তচাপ হচ্ছে ধমনীতে রক্ত নিয়মিত যে চাপ দেয়, এটা মাপার যন্ত্র স্পিগ ম্যানোমিটার। ম্যানোমিটার একক হলো মিলিমিটার পারদ-চাপ। প্রকারভেদ দুই প্রকার। একটা হলো ডায়াস্টলিক চাপ, ডায়াস্টলিক চাপ, আর একটা হলো সিস্টোলিক চাপ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দেখো। দেখো তো আমরা যেটুকু লিখলাম একটু ক্লিয়ার কিনা। তাহলে আমাদের পরীক্ষাতে চাইতে পারে যে আমাদের ব্লাড প্রেশার বা রক্তচাপ কি। তাহলে ব্লাড প্রেশার বা রক্তচাপ হলো, আমাদের সবাই জানি যে পরীক্ষাতে বলতে পারে ধমনীর চাপ, শিরার চাপ, কৈশিক জালিকার চাপ, রক্তনালীর চাপ। আসলে এখানে স্পেসিফিক হবে হলো ধমনীতে যে চাপটা। যন্ত্র হচ্ছে স্পিগমো ম্যানোমিটার, স্পিগমো ম্যানোমিটার। এটার একক হচ্ছে মিলিমিটার পারদ-চাপ। আমাদের প্রতিনিয়ত আমাদের দেহে দুই ধরনের চাপ দেয়, একটা হচ্ছে ডায়াস্টলিক চাপ, একটা হলো সিস্টোলিক চাপ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ডান কিনা বা শেষ কিনা? একটু খেয়াল করে দেখো, এখানে এই বানানটা বড়, এই বানানটা ছোট। এখন এটা বুদ্ধি করে শেখা যাবে। যে বানানটা বড় সেখানে আমরা মনে রাখবো হৃৎপিণ্ড প্রসারণ, প্রসারণ। আর যে বানানটা ছোট সেখানে হৃৎপিণ্ড সংকোচন। ওকে, একটু খেয়াল করতে হবে। তাহলে ডায়াস্টলিক বানান বড়, হৃৎপিণ্ডের প্রসারণ, বানান ছোট, হৃৎপিণ্ডের সংকোচন। এই চাপটা কত হবে? এই চাপটা হবে ৮০। আমরা এখানে একটু ইংরেজিতে বলি মিলিমিটার এইচজি পারদ চাপ। এখানে ১২০ মিলিমিটার পারদ চাপ। এই মানটা যদি এখান থেকে বেশি হয় তাহলে হবে উচ্চ রক্তচাপ। ওকে, তাহলে একটু মেসেজটাকে ক্লিয়ার কিনা? আমরা খুব সহজে বলতে পারি ব্লাড প্রেশার বা রক্তচাপ কি।
তাহলে ধমনীতে যে চাপটা দেবে সেটা রক্তচাপ। কি দিয়ে মাপবো? স্পিড মোমেনোমিটার। কোন একক দিয়ে মাপবো? মিলিমিটার পার চাপ। কয় ধরনের? দুই ধরনের। ডায়াস্ট্রল বানান বড় তাহলে প্রসারণ, সিস্টল বানান ছোট তাহলে সংকোচন। তাহলে যেখানে প্রসারণ তাহলে সেখানে চাপ কম দেবে, এই জন্য 80। যেখানে সংকোচন এখানে বেশি চাপ দেবে, এই জন্য 120। যেখানে প্রসারণ থাকে সেখানে চাপ কম থাকে, যেখানে সংকোচন থাকে সেখানে চাপ বেশি থাকে। এটা ক্লিয়ার কিনা? ওকে। তাহলে আমাদের যদি বলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কি? হ্যাঁ, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ তাহলে রক্ত ধমনীতে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ প্রয়োগ করে। তাহলে রক্ত ধমনীতে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ প্রয়োগ করে, তখন আমরা তাকে বলি হচ্ছে উচ্চ রক্তচাপ। এইটুকু ক্লিয়ার? কেন হবে উচ্চ রক্তচাপ? কেন হবে? প্রধানত যদি আমরা বলি সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত চিন্তা, অনিদ্রা, অতিরিক্ত চিন্তা, অনিদ্রা, ঠিক আছে? তারপরে তোমার নিকোটিন গ্রহণ করলে, খাবারে কাঁচা লবণ খেলে, এগুলো মূলত আমাদের মেইন কারণ যেগুলো। তাহলে চিন্তা এবং ঘুম কম হওয়া উচ্চ রক্তচাপের প্রধান কারণ, ঠিক আছে? এবং এটার ফলে আমাদের কি হবে? ডায়াবেটিস সহ নানা ধরনের রোগ দেখা দেবে। তাহলে আজকে থেকে মনে রাখতে হবে, চিন্তা করা ভালো, অতিরিক্ত চিন্তা করা ভালো না, আমাদের অনিদ্রা থাকা ভালো হবে না। এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন নাই আশা করি? আছে? নাই। এখন আমরা যাব হলো রক্ত বা ব্লাড। রক্ত বা ব্লাড, প্রথম মেসেজ হচ্ছে রক্ত হলো লাল রঙের তরল যোজক কলা বা টিস্যু। রক্ত হলো লাল রঙের তরল যোজক কলা বা টিস্যু। মেসেজ হলো রক্ত লাল হলো কেন? লাল হলো হিমোগ্লোবিনের জন্য। এটা কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন দুইটি উপাদান নিয়ে গঠিত। একটা হলো হিম, আর একটা হলো গ্লোবিন। হিম হলো রঞ্জক, যেটা আছে হলো 4 থেকে 5%। গ্লোবিন হলো আমিষ, এটা আছে 95 থেকে 96%। একটু দেখো এইটুক ক্লিয়ার কিনা। তাহলে পরীক্ষাতে বলতে পারে রক্ত কি? রক্ত হচ্ছে লাল রঙের তরল যোজক কলা বা টিস্যু।
কেন লাল হলো? হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন কি নিয়ে গঠিত? হিম বা গ্লোবিন নিয়ে। হিম হলো 4 থেকে 5%, গ্লোবিন হচ্ছে 95 থেকে 96%। ক্লিয়ার? ওকে। সেকেন্ড মেসেজ হচ্ছে 2 নম্বর হলো রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, এটা হলো রেঞ্জ। এখন তুমি আমরা যারা জানি যে পিএইচ স্কেল কি, 0 থেকে 14 পর্যন্ত দাগানো থাকবে। 7 এর কম হলে অ্যাসিড বা অম্ল, 7 এর বেশি হলে বেস বা ক্ষারক, ডিরেক্টলি 7 হলে হলো নিউট্রাল, রাইট কিনা? এটাই তো পিএইচ স্কেল। এখন একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমরা গড় করি, গড় করলে দাঁড়াবে 7.4। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মৃদু ক্ষারীয়। আর এটা আবিষ্কার করেছেন হলো বিজ্ঞানী সরেনসেন, ডেনমার্ক, 1909 সালে। একটু খেয়াল করো। তাহলে আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে রক্তের পিএইচ নিয়ে। একটু দেখো এইটুকু শেষ কিনা। আমরা প্রত্যেকটা ইন ডিটেলস দেখাচ্ছি, কারণ এটা নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে। শেষ? শেষ কিনা? চিকিৎসা বিজ্ঞান নামে থাকে, চিকিৎসা বিজ্ঞান। জীববিজ্ঞানের প্রথম পার্টটাই শুরু হয়েছে মেডিকেল সায়েন্স নামে। আমি শুধু সহজ বাক্য বলি ভাই, একদমই বিনয়ের সাথে একটা কথা বলি। যদি মেডিকেল সায়েন্স 1 এবং 2 ক্লাস করে থাকো, বিগত সালের প্রশ্নগুলো জাস্ট একটু রিভিউ দিয়ে রাখো। যে কোনো প্রশ্ন আসলে পারবা ইনশাল্লাহ, আমি তো কোনো কিছু বাদ দিচ্ছি না। আমাদের কি এটা লেখা শেষ? ওকে। একটু খেয়াল করে দেখো, তুমি কনফিডেন্সে ভর্তি হয়েছো, আমাদের ক্লাস করছো, শীট পাবে, তাহলে তুমি যদি অতিরিক্ত বই পড়ো, তাহলে টাকা দিয়ে কোচিং এ ভর্তি হওয়ার মানে কি? আমার প্রশ্ন এটাই। তোমরা পড়তে গেলে কোনো সমস্যা হলে আমাদেরকে বললেই সমাধান করে দেবো ইনশাল্লাহ। 503 নাম্বার দিয়ে পরীক্ষাতে চাইতে পারে রক্তের পরিমাণ কত। রক্তের পরিমাণ ভালো করে বুঝি। 4.5 থেকে 5 লিটার ফিমেল, 5 থেকে 6 লিটার মেল। গড়ে বললে 5 লিটার। क्लियर? और 5,000 মিলিলিটার। যদি কোনো ফিমেল মেল উল্লেখ না থাকে, আমি জানি না, তবে তোমাদের সলিউশন ক্লাসগুলো আমি অফিসকে জানিয়েছি।
সলিউশন ক্লাসগুলো যখন হবে তখন তোমাদের সাথে আমার জুমে ক্লাসগুলো হবে, কথাগুলো আমি যাতে বলতে পারি। আমি তাদেরকে মেসেজটা দিয়েছি, আশা করি কর্তৃপক্ষ শুনলে তারা আমাকে কনফার্ম করবে। আমি বলেছি যে তাদের সাথে আমি কথা বলতে চাই, আমি যত সর্বোচ্চ ভালো ক্লাস নিলেও তোমাদের কিছু মেসেজ বা কিছু কথা থাকতে পারে, তারপরে যতক্ষণ তোমরা কমেন্টস লিখবে আমি কিন্তু লিখে দিয়েই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে রক্তের পরিমাণ 7.5 থেকে 5 হলে ফিমেল, 5 থেকে 6 হলে মেল, গড়ে বললে 5 লিটার, এটাকে গড় করলে 5 হবে প্রায়, বা 5,000 মিলিলিটার আমরা এটা জানি। যদি ছেলে মেয়ে উল্লেখ না থাকে তাহলে আমরা এই 5 থেকে 6 কে প্রায়োরিটি দিব। ক্লিয়ার? ওকে। এখন যদি আমাদেরকে বলতো যে রক্তের, একটু দেখবা সবাই, রক্তের শতকরা পরিমাণ কত? শতকরা দেখেন আমরা জানি পার্সেন্টেজে, শতকরা পরিমাণ কত? এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 8%। অপশনে না থাকলে আমরা দাগাইতে পারবো 7%। আশা করি ক্লিয়ার। এটা আমরা কিভাবে বের করব? তোমার প্রশ্ন হতে পারে যে স্যার আমরা এটা বের করব কি করে? সেটা হলো বডি ওয়েট, বডি ওয়েট গুণন এইচ ডিভাইডেড বাই 100। এই সূত্র দিয়ে বের করা যাবে আমাদের কতটুকু রক্ত রয়েছে। তোমার বডি ওয়েটের সাথে 8 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। বিষয়টা কি ক্লিয়ার করতে পারলাম? যাদের যাদের হাইট এবং ওয়েট ঠিক আছে শুধু তাদের জন্য কথাটি প্রযোজ্য। মানে এই সূত্রটা কাজের জন্য প্রযোজ্য। যদি কেউ প্রশ্ন করো যে স্যার এটা কি সবার জন্য, এটা কি সবার জন্য প্রযোজ্য? না, এটা শুধু বিএমআই যাদের ঠিক আছে তাদের জন্য প্রযোজ্য। বিএমআই, বিএমআই হচ্ছে, ভালো করে বুঝবা, বিএমআই হচ্ছে ওয়েট কেজিতে ওয়েট ভাগ হাইট মিটারের স্কোয়ার। হ্যাঁ, এটা দিয়ে যদি মানটা 18.5 থেকে 24.9 এর মধ্যে হয়, তাদের বিএমআই ঠিক আছে। তাহলে তাদের জন্য শুধু এই সূত্রটা, বডি মাস ইন্ডেক্স যেটা। কোনটা বলতো? 4 না, 4 না, এটা 8, 8, 8। 8% গ্রেটার দ্যান চিহ্ন দিয়েছে, মানে দুইটাই উত্তর সঠিক। অপশনে কখনো কখনো 8 থাকবে না, তখন আমাদের 7% অর্থাৎ 7% দাঁড়াইতে হবে। ক্লিয়ার? এটা উত্তরটা গুরুত্ব দেওয়ার জন্য আমরা গ্রেটার দ্যান চিহ্ন ইউজ করেছি, মানে এই দুইটা তুলনায় এটার গুরুত্ব বেশি। দুইটা উত্তর লিখলে কোনটার গুরুত্ব বেশি সেজন্য দেখাইছি। ক্লিয়ার? রেসপন্স করো। ক্লিয়ার? পাঁচ নাম্বার যেটা দেখবো সেটা হলো আহ, দেহের মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না কে? হেপারিন। কারণ হেপারিন আমাদের শরীরের মধ্যে এক ধরনের প্রোটিন জাতীয় উপাদান, যা আমাদের রক্তের মধ্যে উপস্থিত থাকে, রক্তকে জমাট বাঁধতে দেয় না। তার মানে এটা আমাদের জন্য অনেক উপকারী। আমরা কি শুনতে পাচ্ছি? রেসপন্স করো। আমাদের বোর্ডের লেখাটুকু শেষ? ওকে। দেহে কেটে গেলে
রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের রক্ত জমাট বেঁধে যাবে। ঠিক আছে? এই যে রক্ত যে জমাট বাঁধে, এই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে ৩ টা গ্রুপ কাজ করে। এই যে রক্ত জমাট বাঁধার যে ৪-৫ মিনিট সময় লাগে, এই কারা রক্তটা জমাটটা বাঁধে? রক্ত জমাট বাঁধা হচ্ছে ফ্যাক্টর, কর্পাসেলস, ভিটামিন। ফ্যাক্টর হলো ১৩টি, কর্পাসেলস হলো ৩টি, ভিটামিন হলো ১টি। ক্লিয়ার? এই ফ্যাক্টরের মধ্যে প্রধান আছে ৪টি। কর্পাসেলস এর মধ্যে প্রধান হলো ১টি। একটু খেয়াল করলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। আর এখানে একটাই আছে, একটাই হলো ভিটামিন কে। ভিটামিন কে। আর এখানে কর্পাসেলস এর একটা হলো প্লাটিলেটস, মানে অনুচক্রিকা। অনুচক্রিকা বা প্লাটিলেটস। আর একটু খেয়াল করতে হবে এখানে যে ৪টা আছে সেই ৪ জন কারা কারা? এই ফ্যাক্টর ৪টা কে? নাম্বার 1 হলো ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এটাকে আমরা বলি ক্যালসিয়াম আয়ন। একটু দেখো, আমরা যে কথাগুলো লিখেছি বিষয়টা ক্লিয়ার কিনা। আবারও বলেছি, দেহে কেটে গেলে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হলো ৪ থেকে ৫টা। সেখানে এই রক্ত জমাট বাঁধার জন্য ৩টা গ্রুপ কাজ করে। ফ্যাক্টর করে, কর্পাসেলস করে, ভিটামিন করে। ফ্যাক্টর হলো ১৩টি, কর্পাসেলস হচ্ছে ৩টি, ভিটামিন হচ্ছে ১টি। এই ফ্যাক্টর ৪টা যে প্রধান সেটা হলো ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। কর্পাসেলস ৩টার মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। প্রধান ভূমিকা রাখে অনুচক্রিকা। আর ভিটামিনের মধ্যে 1 একটাই, সেটা হচ্ছে ভিটামিন কে। ক্লিয়ার? জোকে কামড়ালে একটু দেখো, জোকে কামড়ালে রক্ত জমাট বাঁধতে দেরি হয় কেন? জোকের লালাতে হিরোডিন থাকে। কারণ জোকের লালাতে হিরোডিন থাকে। হিরোডিন কি করে? হিরোডিন কাজ করে অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড হিসেবে। কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের রক্ত জমাট বাঁধতে হেল্প করবে, সেটা অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড হিসেবে কাজ করবে। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা। আমি কিন্তু খুব ডিটেলস পড়াই দিচ্ছি কারণ তোমার এখানে সমস্যা থাকার কথা না। এই অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড হিরোডিন থাকার কারণে সে রক্ত জমাট বাঁধতে বাধা দিচ্ছে। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
রক্তের উপাদান পড়াবো। রক্তের উপাদান প্রধানত দুই ধরনের। রক্তরড, যার আরেক নাম হলো প্লাজমা। অনেক সময় আমরা বলি যে রক্তের প্লাজমা কমে গেছে, মনে থাকার কথা। আরেকটা হলো রক্ত কণিকা। এই রক্তরস বা প্লাজমা হচ্ছে 55%, রক্ত কণিকা হচ্ছে 45%। রক্তরস আবার দুই প্রকার, আর রক্ত কণিকা হলো তিন প্রকার। তার থেকে প্রশ্ন আসে, একটা হলো পানি, আর জৈব অজৈব। জৈব অজৈব উপাদান। পানি থাকে, আমরা সবাই জানি যে এখানে 91 থেকে 92%, আর এখানে থাকে 8 থেকে 9%। এই 8 থেকে 9%-এর মধ্যে আবার প্রোটিন থাকে 55%, 45%। একটু খেয়াল করে দেখো। আর এই জায়গা তিন প্রকার, তারা কারা? আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস। একটু দেখো এটুকু ক্লিয়ার কিনা। আমাদের অনেক সময় পরীক্ষাতে আসে এটার অনুপাত চাই, জিজ্ঞেস করে, তখন আমরা মনে রাখবো 7:1। অপশনে না থাকলে দাগাবো 5:1। দেখো বোর্ডে যেটুকু লিখেছি ক্লিয়ার কিনা। কি কি প্রশ্ন হতে পারে? মানবদেহে প্লাজমার, মানবদেহের রক্তে প্লাজমা কত পার্সেন্ট থাকবে, তারপরে রক্তকণিকা কত পার্সেন্ট থাকবে, রক্তকণিকা কত প্রকার, তারপরে পানি থাকে কত পার্সেন্ট, হ্যাঁ, জৈব অজৈবর মধ্যে আমিষ থাকে বা প্রোটিন থাকে কত পার্সেন্ট, এই টাইপের প্রশ্নগুলো হতে পারে। আমাদের এইটুকু লেখা শেষ হলেও সবাই লিখবা ডান। ডান কথা লিখলাম বুঝবো যে আমাদের দ্রুত পরের টপিকসে যেতে হবে। আমি আবারও বারবার করে বলতেছি, আমি যে লেকচার গুলো নেব সেগুলো আমরা অতিরিক্ত বই পড়তে আপাতত যাব না। আমার একটা অনুরোধ, কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, কোনো প্রেশার নেব না। দেখো, আমরা আগে তোমাকে বিষয়গুলো ক্লিয়ার করে বলি, হ্যাঁ। এখানে আমরা যে লিখছি রেড ব্লাড কর্পাসেলস, ওকে, আরবিসি, সংখ্যা আমরা কি বলি? আরবিসি। রেড মানে আমরা সবাই জানি লোহিত, ব্লাড মানে রক্ত, কর্পাসেলস মানে কণিকা। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি এরাইথ্রো, অনেক বই লেখা আছে এরাইথ্রো, এরাইথ্রোসাইট। তাহলে আমি আবারও বলছি, দুইটাই লিখে দিলাম। কোন কোন জায়গায় লেখা আছে ইরাইথ্রোসাইট বা এরাইথ্রোসাইট, ERY দিয়ে আর কি। এখান থেকে আমাদের কি কি জানা দরকার এই যে তোমাকে বলি। আরবিসি সংক্ষিপ্ত রূপ, ফুল ফর্ম ইজ রেড ব্লাড কর্পাসেলস, লোহিত রক্ত কণিকা বা ইরাইথ্রোসাইট। ওকে, প্রথম কথা হচ্ছে এটার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকবে না। তার মানে প্রতিটি কোষে যে নিউক্লিয়াস থাকবে বিষয়টা এরকম না, নিউক্লিয়াস থাকে না। ওকে, দুই নম্বর হচ্ছে হিমোগ্লোবিন থাকে, এই জন্য রক্ত লাল হয়, এটা আমরা জানি অলরেডি। তিন নম্বর হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। 4 নাম্বার হলো, একটু দেখো, 4 নাম্বার হলো নিউক্লিয়াস থাকে না, হিমোগ্লোবিন থাকে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে।
গড় আয়ু 120 দিন, গড় আয়ু 120 দিন। তার মানে হলো আমরা এক তার একজন মানুষ 4 মাস পর পর সর্বোচ্চ 1000 মিলিলিটার বা 1 লিটার রক্ত দান করতে পারবে। 18 বছর বয়স হলে। একজন দেখো ভালো করে বুঝবো, একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলে সবাই রেসপন্স করো, ক্লিয়ার কিনা। এখানে আমি বলেছি যে একজন মানুষ তার বয়স হতে হবে 18 বছর প্লাস, 4 মাস পর পর সর্বোচ্চ। আমি বলিনি যে আমরা 1000 ml রক্ত দিব, আমি বলছি সর্বোচ্চ দিতে পারবে। আমরা অ্যাজ ইউজুয়ালি সাধারণত 450-500 ml রক্ত আমরা ট্রান্সফার করি, কিন্তু আমি বলেছি সর্বোচ্চ একজন মানুষ দিতে পারবে 1000 ml বা 1 লিটার রক্ত দান করতে পারবে যাদের বয়স 18 বছর। ক্লিয়ার কিনা? আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। ডান। এখন একটু দেখো, যদি আমাদের এরকম বলতো যে এইটির অভাবে, মানে আরবিসির অভাবে আমাদের কি হবে, তাহলে অ্যানিমিয়া হবে। দ্যাটস মিন রক্ত স্বল্পতা হবে। তাহলে অভাবে আমাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হবে। আমরা যদি একটু গাণিতিক সমস্যার সমাধান দেখি, ধরো কি বললো যে, একটু দেখো, বললো একজন ব্যক্তি আহ একজন ব্যক্তি 450 ml, সহজ করে দিই আমরা, 400 ml রক্ত দান করলেন, তাহলে কত শতাংশ দান করলেন? তাহলে আমরা একটু খেয়াল করবো অঙ্কটা সমাধান। তাহলে আমরা জানি আমাদের টোটাল আছে কত, 5 লিটার, মানে 5000 মিলিলিটার। তাহলে তার টোটাল বডিতে আছে 5000, সে দিয়ে দিল কত, 400 ml, রাইট? তাহলে একে দিল কত, তাহলে 400/5000, তাহলে 100-তে দিল কত, 400 × 100/5000। ক্লিয়ার কিনা বলো তো ভাই? তাহলে এখান থেকে আমরা কত পার্সেন্ট দান করলো, তাহলে 3টা 2টা 1টা বাদ দিল, থাকলো হলো 5×8 = 40, 5×8 = 40, 8, দ্যাট মিন 8% দান করলো। ক্লিয়ার? তোমাকে মনে রাখতে হবে আগের ইনফরমেশনটা, যে তো তোমার 5000 মিলিলিটার রক্ত আছে। ক্লিয়ার কিনা? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আছে কিনা, প্লিজ। আমরা যে ম্যাথটা করলাম এটা নিয়ে কারো কনফিউশন আছে? টোটাল আছে 5000, আমি দিলাম হলো
ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে ইজিলি এই টাইপের অঙ্কগুলো পারবো। ধরো ধরো আমাদেরকে বললো যে কেউ 500 ml দিল, তাহলে একই কথাই হতো। তাহলে জাস্ট খালি এই জায়গা আমরা 500 করে দিতাম, এখানে 5 করে দিতাম, এখানে 5 করে দিতাম, এখানে তখন হলো 10%, তাই তো? এটা তো আহামরি কিছু না, এটা তো ইজিলি পারা যায়। তোমাকে চিন্তা করতে হবে একদম শর্টকাট কোনো নিয়ম না। আমি আবারও বলছি, কোনো শর্টকাট না। তোমার 5,000 আছে, এটা মুখস্থ থাকতে হবে। তোমার 5,000 আছে, তোমার 5,000 আছে, তুমি কত দিছো, একই কত, একশোতে কত, এটা আবার শর্টকাট। যাই হোক, এখন আমরা যেটা দেখবো সেটা হলো হোয়াইট, মানে হলো শেড। আহ লিউকোসাইট। এক নাম্বার হলো নিউক্লিয়াস আছে। এদেরকে সৈনিক নামে ডাকা হয়। সবচেয়ে বড়, অ্যান্টিবডি এর ন্যায় কাজ করে। ক্ষতিকর সেল, ফ্যাগোসাইটোসিস, প্রক্রিয়ায় ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস মানে সরাসরি ভক্ষণ করে ধ্বংস করে। দেখো আমাদের এইটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, 6 নাম্বার, এটা কমে গেলে, অভাবে লিউকোপেনিয়া হয়। আর এটা বেড়ে গেলে লিউকেমিয়া হয়। লিউকেমিয়া, দ্যাটস মিন ব্লাড ক্যান্সার। তাহলে স্বাভাবিক মাত্রা কত? 4,000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার। এটার গড় আয়ু 1 থেকে 20 দিন। একটু দেখো ক্লিয়ার কিনা এইটুকু। ওকে, আশা করি এইটুকু নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে আমাদের ব্লাড থেকে কিন্তু প্রশ্ন আসে, একটু যত্নশীল থাকতে হবে। প্লাটিলেটস মানে হলো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট।
এক নাম্বার হলো নিউক্লিয়াস থাকে না। গড় আয়ু হলো 5 থেকে 10 দিন। সবচেয়ে ছোট কোষ কণিকা। রক্ত জমাট বাঁধতে সহায়তা। অলরেডি আমরা দেখে এসেছি। রক্ত জমাট বাঁধতে যে আমাদের সহযোগিতা করে তা অলরেডি আমরা দেখে এসেছি, একটু খেয়াল করে দেখো। ঠিক আছে কিনা বলো? ওকে, একটু দেখো। তাহলে যদি বলে সবচেয়ে বড় রক্তকণিকা তাহলে কিন্তু ডাব্লিউবিসি। যদি বল অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে তাহলে কিন্তু আরবিসি। আরবিসির গড় আয়ু কিন্তু 120 দিন, যেখানে ডাব্লিউবিসির গড় আয়ু কিন্তু 1 থেকে 20 দিন। আর প্লাটিলেটস কিন্তু 5 থেকে 10 দিন। এইভাবে ভাগ ভাগ করে পড়ো যে আরবিসিতে নিউক্লিয়াস নাই, ডাব্লিউবিসিতে আছে, প্লাটিলেটসে নাই। আরবিসির মূল কাজ হচ্ছে এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। ডাব্লিউবিসির কাজ হচ্ছে আমাদের অ্যান্টিবডি করা অথবা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ক্ষতিকর সেলগুলোকে খেয়ে ফেলা, ধ্বংস করা। আর প্লাটিলেটস হচ্ছে আমাদের ব্লাড গুলো যাতে বেরিয়ে না যায় সেজন্য জমাট বাঁধতে সহযোগিতা করে। এইভাবে যদি আমরা আলোচনা করে পড়ি তাহলে অবশ্যই মনে থাকবে তারা। একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেটস নিয়ে কিন্তু কোনো প্রবলেম এখন আর নাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। খুব টেকনিক্যালি দেখাবো, আশা করি খুব সহজে বুঝতে পারবো। ব্লাড গ্রুপ যে কথা, এবিও রক্ত গ্রুপ সে কথা, ল্যান্ড স্টেইনারের রক্ত গ্রুপ সে কথা। ল্যান্ড স্টেইনারের রক্ত গ্রুপ সে কথা। এটা আরেকটা নাম হলো মানুষের রক্ত গ্রুপ সে কথা। এখন প্রশ্নটা হচ্ছে আবিষ্কার হলো কবে এটা? 1900 সালে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ক্লিয়ার? এটা হলো 4 প্রকার। সহজে বলার চেষ্টা করছি, দেখো। তাহলে মানুষের রক্ত গ্রুপ 4 প্রকার। খুব সহজে বললাম, এ, বি, এবি, ও। এটাকে আমরা সেক্ষেত্রে বলতাম হলো সর্বগ্রহিতা। মনে রাখবো মোটা সোটা। শূন্য হয়ে গেছে তার মানে সর্বদাতা। এখন আমাদের তৈরি হলো আর এস ভেক্টর। আর এস ভেক্টর এটা তৈরি হলো রেসাস বানর থেকে। এটা আবিষ্কার হলো 1940 সালে ইউএসএ। এটা কি করলো ভালো করে শুনবা। দেখা যায় কিনা এই পর্যন্ত দেখো। এখন তারা বলল, একটু খেয়াল করে দেখবা, যাদের 2 ধরনের বল যদি থাকে উপস্থিত তাহলে হবে পজিটিভ, আর যদি থাকে অনুপস্থিত তাহলে হবে নেগেটিভ। তাহলে আরএস ভেক্টর এসে কি করলো 1940 সালে এদেরকে ডাবল করে দিল, অর্থাৎ এ পজিটিভ এ নেগেটিভ। বি কে করলো বি পজিটিভ বি নেগেটিভ। ভালো করে বুঝো কিন্তু। এ বি কে 2 ভাগে করলো, এ বি পজিটিভ এ বি নেগেটিভ।
তখন ওই যে এ বি পজিটিভকে সর্বগ্রহিতা বলা শুরু হয়। ওকে, জি আমার শূন্যকে ওকে কি বলো, ও পজিটিভ, ও নেগেটিভকে আবার বলা হলো সর্বদা, যখন নেগেটিভ পজিটিভ বলা হয়। এখন একটু খেয়াল করে দেখো, যদি বলে মানুষের রক্ত গ্রুপ তাহলে কিন্তু 4 ধরনের, আর যদি বলে বর্তমানে মানুষের রক্ত গ্রুপ তাহলে কিন্তু 8 ধরনের। ক্লিয়ার কিনা? এটা করে, এটা কতদিন ধরে চলতেছে? এখন বর্তমান পর্যন্ত চলতেছে, বর্তমান পর্যন্ত এটা 8 ধরনের। ক্লিয়ার কিনা এইটুকু? আমি আবার সহজে বলি, পরীক্ষাতে কি প্রশ্ন হতে পারে? এবিও রক্ত গ্রুপ, ল্যান্ডস্টেইনের রক্ত গ্রুপ, মানুষের রক্ত গ্রুপ কত সালে আবিষ্কার হয়েছে? 1900 সালে। কোথায়? আমেরিকাতে। কয় প্রকার? 4 প্রকার। সর্বগ্রহিতা এবি, সর্বদাতা ও। আর স্পেক্টর কি? রেসাস বানর থেকে রেসাস স্পেক্টর, যেটা সেটা উপস্থিত হলে পজিটিভ, অনুপস্থিত নেগেটিভ, যেটা 40 সাল থেকে এখন পর্যন্ত চলতেছে। তাহলে বর্তমানে 8 ধরনের, কারণ প্রত্যেকটার আবার পজিটিভ নেগেটিভ আছে, তাহলে 4টার নেগেটিভ পজিটিভ হলে 8টা হবে। সিম্পল বিষয়। ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা? আমার বোর্ডের লেখাটা তোমাদের কাছে কোনো প্রকার কনফিউশন কিনা, কোনো বা বুঝতে কষ্ট হলেও বলতে পারো। রেসপন্স করো প্লিজ। ওকে, এখন যদি আমাকে বলে, ভালো করে শুন, একটু সহজ করে বলে, বললো মানুষের রক্ত গ্রুপ, অ্যান্সার দিবা 4 ধরনের। বর্তমানে মানুষের রক্ত গ্রুপ বলবো 8। একটা হচ্ছে বিরল রক্ত গ্রুপ, বম্বে রক্ত গ্রুপ। এটাকে একটু জাস্ট জেনে রাখো। তাহলে শুধু মানুষের রক্ত গ্রুপ বললে হবে 4 ধরনের, বর্তমানে মানুষের রক্ত গ্রুপ বললে আমরা দেখাবো 8 ধরনের, বিরল রক্ত গ্রুপ হলো বম্বে রক্ত গ্রুপ, যেটা আমাদের ওই 8 গ্রুপের বাইরে কিন্তু এটা। ভারতের বম্বে কিছু মানুষের এই বিশেষ ধরনের রক্ত গ্রুপ দেখা দিয়েছে। ওকে, নতুন টপিকসে যাব। একটু দেখো, খুব মনোযোগ দিবা। আরিস ফ্যাক্টরের ভূমিকা, আরিস ফ্যাক্টরের ভূমিকা আমি একটা বাস্তব চিত্র এঁকে তোমাকে একটু দেখ। সবাই আমরা জানি, আমরা বাবাকে এই চিহ্ন দিয়ে এবং মাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ, তারা দুজন একই রক্ত গ্রুপ, একই রক্ত গ্রুপ, ভালো করে বুঝবা। একই রক্ত গ্রুপের বাবা, একই রক্ত গ্রুপের মা, এটাকে আমরা বলি বাবা, এটাকে আমরা বলি মা। এটা তো ক্লিয়ার। এখন বাবা থেকে তৈরি হবে শুক্রাণু, রাইট কিনা? বাবা থেকে শুক্রাণু তৈরি হবে, শুক্রাণু। মা থেকে তৈরি হবে ডিম্বাণু। ওকে, এই যে ডিম্বাণু, এই যে শুক্রাণু, এরা মিলিত হয়ে তৈরি হবে জাইগোট। এর নাম হলো জাইগোট।
এই যে জাইগোট তৈরি হলো এই জাইগোটটি আমাদের মায়ের অমরাতে, এটার নাম হলো অমরা, যেখানে আমরা বড় হয়েছি, প্লাসেন্টা বা অমরা। প্লাসেন্টা বা অমরা, এই অমরার মধ্যে জাইগোটটি, ভালো করে শুনবে, এখানে ঢুকবে এবং তারা ঝুলে ঝুলে বড় হবে। তাহলে আমরা এই দিক দিয়ে না দেখাই, আসলে দ্বিমাত্রিক ছবি তো, এখান থেকে দেখা যে এখান থেকে জাইগোটটি হয়ে ঝুলে ঝুলে বড় হবে। এই যে ঝুলে ঝুলে বড় হয় সেটাকে আমরা বলি ইমপ্লান্টেশন। এখানে একটা মজার বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলা হচ্ছে একই গ্রুপের মা যদি, এটা তো মায়ের, এটা তো মা যদি আমাদের আরএইচ পজিটিভ, নেগেটিভ হয়, মা যদি আরএইচ নেগেটিভ হয় আর বাবা যদি আরএইচ পজিটিভ হয়, কিন্তু এই মার এই যে সন্তানটা, এই সন্তানটা ভালো করে বুঝবে, এই সন্তানটা সর্বদা আরএইচ পজিটিভ। সন্তানটা হচ্ছে আরএইচ পজিটিভ আর মা হচ্ছে আরএইচ নেগেটিভ। তখন এই যে মার কাছ থেকে প্রয়োজনীয় বস্তু সন্তানের কাছে আসার সময়, এটা হলো সেকেন্ড সন্তানের ক্ষেত্রে, দ্বিতীয় সন্তান লিখে দিলাম। প্রথম সন্তানের যদি সমস্যা না, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই জায়গায় একটা, এই জায়গাটা এনটিআরএস ফ্যাক্টর গঠিত। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এনটিআরএস ফ্যাক্টর। এনটিআরএস ফ্যাক্টর। এই এনটিআরএস ফ্যাক্টর গঠিত হওয়ার কারণে সে প্রয়োজনীয় বস্তু মার কাছ থেকে না পেয়ে ফেরত যাবে। এই যে সন্তানটা হলো, এই যে দ্বিতীয় সন্তান বা পরবর্তী সন্তান, এই সন্তানগুলো একটা রোগ নিয়ে জন্মগ্রহণ করে। রোগ, সেই রোগটা হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফ্যাটালিস। এই রোগটা নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ এদের দেহে রক্ত থাকবে না। এই রক্তটা কি হবে, এদের দেহ থেকে রক্ত অটোমেটিক নষ্ট হয়ে যাবে, প্রচন্ড মাত্রায় জন্ডিস দেখা দেবে। প্রতি সপ্তাহে এদেরকে রক্ত দিয়ে পৃথিবীতে যতদিন থাকবে তাদেরকে বাঁচায় রাখতে হবে। ক্লিয়ার কিনা? আমার বিষয়টা বুঝাতে পেরেছি কিনা? ইয়েস অ্যান্ড নো তোমরা বলবা। চিত্রটা আবার বলি। একই রক্ত গ্রুপের বাবা হলো পজিটিভ, সেম রক্ত গ্রুপের মা হলো নেগেটিভ। তাদের মধ্যে বিয়ে হলে শুক্রাণু ডিম্বাণু মিলে যে জাইগোটটা তৈরি হবে, জাইগোটটা হবে আরএইচ পজিটিভ। মা তো আগে থেকে নেগেটিভ, তখন এই নেগেটিভ পজিটিভের কারণে তার ওই বাচ্চাটার সামনের দিকে একটা রক্ত জমাট বেঁধে একটা লেয়ার বা বেরিয়ার তৈরি করবে, যাকে এনটিআরএস ফ্যাক্টর বলা হয়। প্রয়োজনীয় বস্তু পেতে বাধা দেবে। ওই বাচ্চাটা সামান্য কিছু উপাদান নিয়ে পৃথিবীতে আসবে এবং আসার পরে যে রোগটা নিয়ে আসবে সেটার নাম হলো ইরাইথ্রোব্লাস্টোসিস ফেটালিস, যেটা তার শরীরের মধ্যে রক্ত নষ্ট হয়ে যাবে, অ্যানিমিয়া হবে, অতিরিক্ত জন্ডিস হবে এবং সারা পৃথিবীতে এরকম সংখ্যা আছে যাদেরকে প্রতি সময় রক্ত দিয়ে দিয়ে এদেরকে বাঁচা রাখতে হবে। একটু ভুলের জন্য তারা একজন আরেকজনেরটা জানে না এই রক্তের সম্পর্কে, এই জন্য এই প্রবলেমটা দেখা দিত। বিষয়টা ক্লিয়ার? ইয়েস অ্যান্ড নো? বিষয়টা ক্লিয়ার কিনা? আর এটা নিকট আত্মীয়, অর্থাৎ মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে এই প্রবলেমটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বাবা হলো পজিটিভ একই গ্রুপের, মা হলো নেগেটিভ সেই গ্রুপেরই, তখন এই প্রবলেমটা হবে। আমি যদি সহজ করে একটু বলি, ধরো আহ আহ, একই গ্রুপ মানে ধরো স্বামী ও পজিটিভ, মা হলো ও নেগেটিভ। এ পজিটিভ স্বামী, এ নেগেটিভ মা, তার ওয়াইফ। এরকম করে যদি পজিটিভ নেগেটিভ হয়, এই চারটা ক্ষেত্রে প্রবলেমটা হবে। ক্লিয়ার? আবার বলতে হবে, বাবা একটা গ্রুপের পজিটিভ, সেই গ্রুপের মা নেগেটিভ হলে প্রবলেমটা হবে। এটা সহজ করে কিভাবে বলবো? এ কারণে এই প্রবলেমটা হবে, সেটা তো আমি চিত্র মাধ্যমে লিখে দিলাম।
তাহলে বাবা যদি সেম গ্রুপের পজিটিভ হয়, সেম গ্রুপের নেগেটিভ যদি মা তার ওয়াইফ হয়, তাহলে এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনাটা বেশি। ক্লিয়ার? এখন তুমি যদি বলো স্যার এটা চিকিৎসা নেই, হ্যাঁ চিকিৎসা আছে। চিকিৎসা হলো এমটিডি ইনজেকশন। এই এমটিডি ইনজেকশন যদি মা দ্বিতীয় সন্তান নেওয়ার আগে নেয়, তাহলে তার এই প্রবলেমটা হবে। রেসপন্স করো, ক্লিয়ার? রেসপন্স করো ভাই, ক্লিয়ার কিনা? না, হবে না। বাবা নেগেটিভ আর মা পজিটিভ বলে এই ওয়ান কন্ডিশন ভাই, এটা একটা ওয়ান কন্ডিশন। এই কন্ডিশনের বাইরে হলেই সমস্যা হবে না, জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ বাবা পজিটিভ, সেম গ্রুপের মা নেগেটিভ বলে এই প্রবলেমটা। ওকে, এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। যদি আমরা জাস্ট কয়েকটা প্রশ্ন একটু দেখবো, হ্যাঁ? একটু লেখো প্রশ্ন পর্যালোচনা। প্রশ্ন পর্যালোচনা এটা খুব জরুরি। চেষ্টা করব প্রতিটা ক্লাসের পরে কিছু প্রশ্ন পর্যালোচনা করতে, যেটা তোমাদের জন্য খুব জরুরি। একটা হলো যেমন সবচেয়ে বড় কোষ ডিম্বাণু, সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে ছোট কণিকা প্লাটিলেটস। 3 নাম্বার, সবচেয়ে দীর্ঘ কোষ নিউরন বা স্নায়ু কোষ। সবচেয়ে বড় অঙ্গ অভ্যন্তরীণ। লিভার বা যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থি, সেটাও লিভার বা যকৃৎ। 1.5 কেজি। বিলিরুবিন তৈরি হয় লিভার থেকে। বিলিরুবিন জমা থাকে প্লীহাতে। একটু দেখো প্রশ্নগুলো, একটু দেখো। দেখো তো আমরা যে প্রশ্নগুলো লিখেছি বিষয়টা ক্লিয়ার কিনা। সবচেয়ে বড় কোষ ডিম্বাণু, ছোট কণিকা প্লাটিলেটস, দীর্ঘ কোষ নিউরন, বড় অঙ্গ লিভার বা যকৃৎ, বড় গ্রন্থি লিভার, বিলিরুবিন তৈরি হয় লিভার, বিলিরুবিন জমা থাকে স্পেলেন বা প্লীহাতে। ঠিক আছে? 8 নাম্বার, সবচেয়ে শক্ত অঙ্গ দাঁত। সবচেয়ে শক্ত অংশ দাঁতের এনামেল। গ্রন্থিরাজ, পিটুইটারি। গ্রন্থিরাজ, পিটুইটারি।
চোখে থাকে। অপটিক স্নায়ু। কানে থাকে। অডিটরি স্নায়ু। মুখে থাকে। ফেসিয়াল স্নায়ু। বড় হাড়। ফিমার। ছোট হাড়। স্টেপিস। ছোট হাড় হলো স্টেপিস। স্টেপিসটা থাকে হচ্ছে মধ্যকর্ণে। ষোলো। 20টা প্রশ্ন আপাতত পড়ি যে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বা ইউরেন তৈরির বা মূত্র তৈরির অঙ্গ হলো কিডনি বা বৃক্ক। এটা হলো তোমার 150 গ্রাম। সংখ্যা হলো 2টি। এটা সিমের বীজের মতো। একক হলো নেফ্রন। 10 থেকে 12 লক্ষ। যদি বলতো এরকম যে সর্ববৃহৎ অঙ্গ, তাহলে এক্ষেত্রে হবে ত্বক বা স্কিন। হ্যাঁ, ত্বক বা স্কিন হবে। সবচেয়ে বড় নালী। ক্ষুদ্রান্ত্র। 7 থেকে 8 মিটার। ক্ষুদ্রান্ত্র। আকৃতি প্রদান করে হলো কঙ্কাল তন্তু। 20 নাম্বার। মোট হাড় হলো 206। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি গত ক্লাসে আমাদের কোন জায়গা কতটা হাড় থাকে এটা কি পড়াইছিলাম কিনা একটু বলো তো ভাই? আমাদের দেহের কোন অঙ্গে কতটি হাড় থাকে ওটা কি দেখাইছিলাম? একটু বলো একজন। আমাদের কোন অঙ্গে কতটি হাড় থাকে এটা দেখিয়েছিলাম কিনা? তাহলে আমরা একটু দেখাই দিই। আমাদের এইটুকু দেখাই শেষ করবো ইনশাল্লাহ। একটু দেখে নাও।
তুমি এই যে মাত্র বললাম যে আমাদের হাড়ের সংখ্যা মোট হাড় 206টি। আমরা জানি মাথা বা করটি এখানে আছে 29টি, মেরুদণ্ডে আছে 26টি, বক্ষপিঞ্জরে মানে বুকের খাঁচায় যাকে আমরা বলি 25টি। তাহলে আমরা মাথা পাইলাম, বুক পাইলাম, পিঠ পাইলাম, তাই না? আর এই যে আমাদের ভালো করে শুনবা, আমার মাথায় আছে 29টা, বুকের এই পাশে 24, এই পাশে 24, মাঝে একটা 25টা, পিঠে আছে মেরুদণ্ড হলো 26টা। আর এই যে এই যে আমরা হাত নাড়াচ্ছি দুই পাশে যে বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র আছে 2টি। আর হলো ওই যে শ্রোণী অস্থি চক্র মানে কোমরে, শ্রোণী অস্থি চক্র আছে 4টি। আর হাতে আছে হলো তোমার 60টি। আর পায়ে আছে হলো 60টি। কিভাবে? আমরা সবাই জানি 30 গুণন 2, 30 গুণন 2। একটু দেখো তো কয়টা হয়, 206টা হয় কিনা? 206টা হয়েছে কিনা একটু দেখো তো। মোট মিলে 206টা হওয়ার কথা। 9, 6, 15, 15, 20, 26, 6 আছে আমার 2, 3, 4, 6, 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, একটু জেনে রাখলাম। হ্যাঁ, 18 নাম্বারটা কি লিখছিলাম বলো তো? কেউ একজন লিখে দাও 18 নাম্বারটা। আচ্ছা, আমরা যে বোর্ডে লিখেছি আমাদের 206টা হয়েছে কিনা একটু দেখো। আমাদের মাথায় আছে 29টা, মেরুদণ্ডে 26টা, বুকে আছে 25টা, বক্ষস্থি চক্র মানে হাতের কনুই যে নড়াচড়া করে এখানে 2টা, কোমর যে দুলায় কোমরে আছে 4টা। আর হাতে হলো এক এক হাতে 30টা করে, দুই হাতে 60টা, এক এক পায়ে 30টা করে, দুই পায়ে 60টা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমরা 2টা ক্লাসে মোটামুটি সব বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। এখন তোমার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা, সর্বোচ্চ প্র্যাকটিস করা। ভালো থাকো। আসসালামু আলাইকুম।